বিশ্ব সভ্যতার যে ইতিহাস বা শিল্পের যে ইতিহাস সেটা হচ্ছে কয়েকটা ধাপে বর্ণনা করা হয়। এই থিওরিক্যাল বিষয়গুলোকে আপনারা যেভাবে ভাবেন, আমি আপনাদেরকে বারবারই বলেছি যে থিওরিক্যাল বিষয়গুলো পড়তে সর্বোচ্চ 4 থেকে 5 দিন লাগবে। যদি বাসায় একটু মনোযোগ দিয়ে পড়েন এতটুকু সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদেরকে কী করতে হবে, এই মূল থিমটা বুঝতে হবে, প্রেক্ষাপটটা। কারণ আমরা এখন কেউ কিন্তু জুনিয়র লেভেলের নাই মনে হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এগুলো মনে কেউ নাই, তাই না? সবাই মনে গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে অত মানে ডিটেলসেও বলার দরকার নেই যে কীভাবে হবে না হবে, কিন্তু মূল প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে। ওকে, ও আচ্ছা ছুটি ম্যাম, ওকে ছেড়ে দেন। এখানে যে মূল বিষয়টা রেনেসাঁ মানে কি, আমি রেনেসাঁ সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে একটু বলবো। হ্যাঁ, এটা বাসায় একটুখানি দেখবেন। এখন রেনেসাঁ মানে হচ্ছে একটি শিল্প আন্দোলন। রেনেসাঁ মানে একটা শিল্প আন্দোলন। শিল্প আন্দোলন। এটার সময়কালটা আপনাদের শীত যেটা আছে সেটাতে দেখবেন। সময়কালটা আনুমানিক ধরা হয় হচ্ছে আধুনিক শিল্পকলার পূর্ববর্তী এবং পরবর্তী যুগ, যেটা হচ্ছে মূলত শুরু হয়, অনেকেই বলে 1400, অনেকে বলে 1500, অনেকে বলে হচ্ছে 1600 শতক থেকে রেনেসাঁটা হচ্ছে শুরু হয়। এখন এই 1600 শতক থেকে আপনার 1800 শতক পর্যন্ত এটা একটা হচ্ছে রেনেসাঁ একটা সময়কাল, এবং এই সময়কালের পর হচ্ছে আধুনিক যুগ শুরু হয়, সেটা হচ্ছে 1800 সনের পর থেকে। আধুনিক যুগ নাম শুনছেন? অবশ্যই। আচ্ছা, আমরা ইতিপূর্বে আমরা প্রাগৈতিহাসিক করছি, যেটা হচ্ছে আমাদের ইতিহাসে লিপিবদ্ধ খুব একটা ভালো নাই, হয়তো সেটা আপনার 4000 বা 5000 বা 6000 বা 7000 খ্রিস্টপূর্বে। খ্রিস্টপূর্বে মানে খ্রিস্ট জন্মের আগে। ওকে, দেখো খ্রিস্ট জন্মের আগে থেকে শুরু হয় হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা, যখন হচ্ছে মানুষ আপনার এই যে অট্টালিকা তৈরি করতে শেখে নাই, যখন স্থাপত্য তৈরি করতে শেখে নাই, বা বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি করতে শেখে নাই, বা ঠিকমতো আগুন জ্বালাতেও শেখে না, সেটা ছিল আমাদের প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের পরে আসলো কি বিভিন্ন সভ্যতা। আমাদের এখন বিশ্বে যেমন দেশ আছে, আপনারা কখনো এই যে আমাদের উপমহাদেশের সাবকন্টিনেন্ট যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে ভারত, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, আফগানিস্তান, এটাকে আমরা বলি হচ্ছে সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট তো বোঝেন আপনারা নাকি? হ্যাঁ, সাবকন্টিনেন্ট বোঝেন। আচ্ছা, একটা কাজ করেন, সেটা হচ্ছে এটা অনেক গ্যাপ হচ্ছে। তো এইখানে সাবকন্টিনেন্ট যেমন আমাদের এই অংশটা, এটাতে একটা সভ্যতা ছিল, সেটার নাম ছিল সিন্ধু। তারপরে আপনার হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা, সেটা হচ্ছে আপনার বিশেষ করে ইরান যে এই অঞ্চলগুলো ছিল সেটা ছিল মেসোপটেমিয়ার সভ্যতা। আর একটা ছিল হচ্ছে আপনার মিশরীয় সভ্যতা, যেটা হচ্ছে আফ্রিকা এবং এশিয়া যে মাঝামাঝি অবস্থান, বিশেষ করে মিশর, তারপরে ওই অঞ্চলে যে দেশগুলো আছে মধ্য আফ্রিকা এবং হচ্ছে আফ্রিকা মহাদেশের এবং ইউরোপ, এশিয়ার কিছু অংশ নিয়ে হচ্ছে আপনার মিশরীয় সভ্যতা, যেখান থেকে আমরা হয়তো জ্ঞান বিজ্ঞান, তারপরে হচ্ছে আপনার জ্যামিতিক নকশা, আরও যা বিভিন্ন কিছু পাইছি। এইভাবে সেটা হচ্ছে ইউরোপের দিকে যখন যাবে তখন হচ্ছে সেটা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ঠিক আছে, এগুলো যুগ। আবার যখন হচ্ছে চীন জাপানের অংশ যাবে তখন দেখবেন জাপানিজ শিল্পকলা, চৈনিক সভ্যতা বা চীনা সভ্যতা। এইভাবে ভাগ করতে করতেও এই রেনেসাঁ হচ্ছে এইসব সভ্যতাকে নিয়ে একটা আন্দোলন। আমাদের সমস্ত যে সভ্যতাগুলো আছে এইসব সভ্যতাগুলোকে নিয়ে হচ্ছে একটা আন্দোলন, যে আন্দোলনটা হচ্ছে গোটা বিশ্বব্যাপী ছড়াইছে কীভাবে, যে ধরেন এখন যেমন বিশ্বে আমেরিকার সব বিরোধী চলে আসছে না, আমেরিকাকে দেখতে পারতেছে না, আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়াই গেছে। ঠিক ওই সভ্যতাটাও ঠিক তেমনই ছিল, যে শুরু হয়েছে হয়তো ইতালির ফ্লোরেন্স নামক অঞ্চলে, বা ইতালি তো জানেন যে শিল্পের একটা সর্বোচ্চ চূড়া বা একটা স্থান, যেখানে শিল্পের হাট বসে, যেখানে আমাদের যেমন কাঁচা তরকারি সবজি টবজি বিক্রি হয় না, ঠিক সেভাবে শিল্পকর্ম বিক্রি হয় হচ্ছে ইতালি। বিভিন্ন জায়গায় ছোট ছোট এভাবে হাট বসে, হাটে শিল্পকর্ম বিক্রি হয়, এবং তাদের শিল্পর মাধ্যমটা এত উন্নত যে ধরেন যে প্রতিটা জিনিসের মধ্যে আমরা আর্ট দেখতে পাই, এবং সেটা গোটা বিশ্বেই হচ্ছে ব্যাপক হারে সমর্থিত হয়ে যায় সেই সময়। তো এই আনুমানিক এইভাবে ধরেন 16 শতকের পর থেকে এই রেনেসাঁ শব্দটি উৎপত্তি হয়, এবং এটা একটা আন্দোলন রূপে
গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। সেটার কেন্দ্র হচ্ছে ইতালি। সেখান থেকে আপনার ইউরোপে, ইংল্যান্ডে, পর্তুগাল, আপনার নরওয়ে, সুইডেন, হ্যাঁ, এইদিকে হচ্ছে জাপান, চীন, আমাদের এই যে উপমহাদেশের যে কালচার, এই টোটাল জায়গাতেই আন্দোলনটা ছড়িয়ে যায়। আন্দোলনটা কিভাবে? আন্দোলনটা ধরেন যে একটা উদাহরণ দেই, আমাদের তো কিছু ইজম আছে, দাদা ইজম, ফব ইজম, ঠিক আছে, ফিরিয়াস ইজম, এরকম 12 থেকে 13টা ইজম আছে। এই ইজমগুলোতে হচ্ছে আপনার এক একটা ইজমের মাধ্যম হিসাবে এক একটা কিছু প্রকাশ করে। যেমন এই রেনেসাঁর মধ্যে দাদা নামে একটা ইজম আছে। দাদা ইজম মানে কি? দাদা দাদা বলতে আমরা কি বুঝি? দাদা বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের সর্বোচ্চ যে শিকড়, সর্বোচ্চ শিকড় না আমার দাদা, তারপরে আমার বাবা, তারপরে আমরা, তার মানে আমাদের দাদাটাই হচ্ছে শিকড়। তারপরে তো আমরা আর মনে রাখতে পারি না, সেই জেনারেশন আমাদের চোখে পড়ে না। এখন এই দাদা ইজমের ঘটনাগুলো কি ছিল? যে এক ধরনের প্রতিবাদটা কেমন? ছবির মধ্যে দেখা যাচ্ছে যে এরকম বটি, দা বা ধারালো কোনো অস্ত্র দিয়ে ছবির মধ্যে সিম্বল আকারে সেই অস্ত্রগুলো রাখা হচ্ছে। তার মানে কি? এটা দাদা ইজম। দাদা ইজম মানে হচ্ছে একটা প্রতিবাদী কণ্ঠস্বর বা প্রতিবাদী শিল্পরূপ হয়ে গোটা বিশ্বে সমাদৃত হয়। এইভাবে হচ্ছে ফবিজম, এইভাবে ফিগাসিজম, এইভাবে ম্যানারিজম, এরকম বেশ কিছু ইজম আছে। ইজমের মাধ্যমে হচ্ছে বিভিন্ন দেশে ছবি নিয়ে আন্দোলন হতো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। দাদা ইজম মানে হচ্ছে প্রতিবাদ। একবারে মনে রাখবেন, দাদা ইজম মানে প্রতিবাদ। প্রতিবাদ স্বরূপ দেখা যাচ্ছে আপনি একটা ছবি আঁকলেন, ছবিতে কৃষকের সাথে একটা কুদাল দিয়ে দিলেন, বা একটা দাও বা একটা বটি দিয়ে দিলেন। তার মানে কি? আপনি এই যে স্পষ্ট আকারে যে এই যে জনসম্মুখে তুলে ধরতেছেন, এই যে আপনার যে প্রতিবাদটি সেটা ছবির মাধ্যমে যখন তুলে ধরতেছেন, তখন সেটা হচ্ছে একটা আন্দোলন রূপে শিল্পটা আমাদের সামনে আসছে, তাই না? এরকম ধরনের আরো কিছু ইজম আছে, যেমন সূর্য পূর্ব দিকেই ওঠে এবং পশ্চিম দিকেই কি হয়? অস্ত যায়। এটা আমরা সবাই জানি। এখন এই নিয়ম অনুসারে সব শিল্পীরা একসময় ছবি আঁকত। পরবর্তীতে হলো কি, যে কিছু আর্টিস্ট এসে বললো যে এই ধরাবাঁধের নিয়ম আমাদের এখানে ভালো লাগছে না, আমাদের একটু ব্যতিক্রমতা দরকার। তার মানে কি? তার মানে হচ্ছে যে সূর্য যে শুধুমাত্র এই দিক দিয়ে উঠে এদিক দিয়ে অস্ত যাবে, আমরা ছবিতে এই ধরনের সিস্টেম না রেখে আমরা সূর্যকে অন্যভাবে অন্যদিকে আঁকতে পারি, সূর্যের রং আমরা অন্য কিছু দিতে পারি, কল্পনা শক্তিতেও যেতে পারি। এখন আচ্ছা, তো এইভাবে কি হয় যে কল্পনা শক্তি আমাদের মধ্যে ঢুকে যায়। দেখবেন যে হিন্দুদের মধ্যে একটা রীতি প্রচলিত আছে, যেমন 10টা মাথা, রাবণের 10টা মাথা, 10টা 9টা, 10টা কেন? তার 10 রকম বুদ্ধি আছে, দুষ্টু বুদ্ধি, ভালো বুদ্ধি, বিভিন্ন রকম বুদ্ধি থাকে না? তার মানে এটা একে সিম্বল আকারে বোঝাচ্ছে। তার মানে এটা আমাদের কল্পনা শক্তি। দুর্গার যেমন হাত কয়টা? এর 10টা, একটা কর্ম ভুলে থাকে 10টা। দেখেন, আমি এটা অনেক সময় ভুল করি, কখনো 9টা বলি, কখনো 10টা বলি, দেখেন 10টায়। তো এটার মানে কি? এটার মানে কিন্তু একটা শক্তি বোঝাচ্ছে যে তার অলৌকিক কিছু শক্তি বা জাগতিক শক্তি বা তার ভিতরে এই ক্ষমতাগুলো আছে। যেমন আপনার মধ্যে কিন্তু এক ধরনের ক্ষমতা আছে, আছে না? প্রতিটা মানুষই কিন্তু তার নিজস্ব জায়গা থেকে বেস্ট। যেমন আপনি একটা বিষয়ে যে পরিমাণে অভিজ্ঞতা অর্জন করবেন, আমি কিন্তু সেই বিষয়ে কিন্তু আমি পারবো না। কিছুটা হলেও দেখবেন যে অভিজ্ঞতার ঘাটতি থাকে। তো এই কল্পনা শক্তি, এই ধরনের আমাদের এই অঞ্চলগুলোতে ছবির প্রতিবাদটা হয় হচ্ছে এই ধরনের কল্পনা শক্তি আসে। যেমন আমরা সূর্যের রং হলুদ না দিয়ে আমরা বেগুনি দিলাম, আমরা হচ্ছে পিঙ্ক দিলাম, আমরা একটু ব্যতিক্রমভাবে আঁকার চেষ্টা করলাম, আমরা গাছের পাতাকে এই সবুজ না দেখে একটু অন্য কালার দেখলাম। এইভাবে প্রতিবাদ শুরু হয় বিভিন্ন জায়গা থেকে। তারপরে 1800 শতকের দিকে যখন হচ্ছে ইংল্যান্ডে আপনার শিল্প কারখানাগুলো তৈরি হয়, তখন একটা রেগুলেশন তৈরি হয়। আমি আসলে এই যে ধরেন এই পড়াগুলোকে এই মুখস্থ বিদ্যা আকারে পড়াইতে হবে আপনাদেরকে বা তথ্যগতভাবে শিক্ষিত দিতে হবে তা না। আমার বিশ্বাস, আমি এটা আপনাদেরকে হচ্ছে গল্প আকারে বলবো। আপনারা গল্প আকারে যখন এটা পড়বেন, তখন দেখবেন এটা একদম পানি হয়ে গেছে। কিন্তু যখন এই যে বইগুলো নিয়ে দেখবেন যে একটা প্রশ্নের জন্য 7-8 পেজ, কোথায় কী পড়বো না পড়বো, তখন মাথা খারাপ করবে। ওকে, এই জন্য গল্পটা বোঝেন। গল্পটা বুঝলে কী হবে? অটোমেটিক নিজের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এক কথা মনে রাখবেন যে এই থিওরিক্যাল বিষয়ের জন্য আমরা পরীক্ষার আগে মাত্র 4টা থেকে 5টা দিন সময় নেব।
4 থেকে 5টা দিন যদি বাসায় পড়ি আমরা 100% অ্যান্সার করতে পারবো এবং A+। ওকে, নির্দ্বিধায় এই বিশ্বাসটুকু আমার প্রতি রাখবেন। হ্যাঁ, আমরাও লাইফে ধরেন যতবার পড়ছি সর্বোচ্চ 3 থেকে 4 দিন 5 দিন পড়ছি এবং টপ মার্কস পাই। আমাদের এই পড়াগুলো যখন আপনি মন থেকে পড়বেন, গল্প করে নেবেন বা তথ্যগতভাবে নেবেন যে আমি এই জিনিসটা জানবো, তখন দেখবেন এই জিনিসটা একদম ইজি হয়ে যাচ্ছে। আর যখনই থিওরিক্যাল হিসেবে নিবেন, মুখস্থ বিদ্যা হিসেবে নেবেন, আপনার কাছে এই চারুকলা, এই ছবি আঁকা ধরা দিবে না। ওকে, এটা হচ্ছে সহজ স্বীকারোক্তি আমার। কেমন? তো যখন 1800 সনের দিকে হচ্ছে আপনার ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়, তখন কি হয় যে আগে যেমন কায়িক শ্রম লাগতো একটা ফসল ফলানোর জন্যে বা বিভিন্ন অট্টালিকা তৈরি করার জন্যে বা অন্যান্য উৎপাদনশীল জিনিসপত্র সবার সামনে নিয়ে আসার জন্য কী হয়, অনেক জনবলের প্রয়োজন হয়। হঠাৎ করে যখন ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো আসলো, তখন দেখা যাচ্ছে যে মেশিন চলে আসলো। মেশিন মানে কি? ধরেন যে ফ্যান ঘুরতেছে, আমরা বাতাস পাচ্ছি, তার মানে আমাদের একজনকে পাখা ঘোরানো লাগতেছে না, আমরা সামগ্রিকভাবে বাতাসটা পাচ্ছি। আমাদের কর্মক্ষমতা মানে যে খাটনিটা করা লাগতো সেটা কমে গেল। শিল্পের জন্য আমরা সুইচ দিচ্ছি, লাইট জ্বলছে, তাই না? আপনার বোতাম লাগাচ্ছেন শার্টের, এই যে ধরেন ঘড়ি পড়তেছি, ইলেকট্রিক জিনিস, বিভিন্ন রকমভাবে আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারটা। এই সমস্ত কিছু ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারটাই হচ্ছে 1800 সনের পরে আপনার ইতালিকে কেন্দ্র করে এবং ইংল্যান্ডকে কেন্দ্র করে এটা গোটা পৃথিবীতে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে শিল্পের মাধ্যমে আমাদের টোটাল বিশ্বে আমরা প্রতিবাদ শুরু করি যে এটা এমন কেন, এটাতে এমনও হতে পারে, ঠিক আছে, আমরা এইভাবে কেন কমাবো, আমরা তো এইভাবেই কমাতে পারি, আমরা এটাই আমাদের কেন খেতে হবে, আমরা তো এগুলোও খেতে পারি। এই যে মনের যে চাহিদা, মনের যে খোরাক, একটা বিস্ফোরণ ঘটে, ঠিক আছে, বিস্ফোরণ ঘটে শিল্পের নতুন ধারা তৈরি হয়, স্থাপত্য মাধ্যমে বিভিন্ন নতুন ধারা তৈরি হয়, বিল্ডিং ওলার মধ্যে দেখবেন নতুনত্ব আসে, নতুন নতুন মেশিন আবিষ্কার হয়, নতুন নতুন প্রযুক্তি আমাদের সামনে আসে, গোটা বিশ্বে একটা নতুন রূপে ধাবিত হয়। টোটাল বিশ্বটা একটা চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে এই রেনেসাঁ নামক শব্দের দ্বারা। এখন পরীক্ষাতে হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে, রেনেসাঁ কি? রেনেসাঁ একটা শিল্প আন্দোলন, যে আন্দোলন ইতালি থেকে শুরু হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেটা আমাদের উপমহাদেশে এক ধরনের আন্দোলন হয়, ইউরোপীয় কান্ট্রির দিকে এক ধরনের আন্দোলন হয়, এর মধ্যে কয়েকটা সভ্যতা বিরাজমান। এই সময়ে কয়েকটা সভ্যতা আসছে, যেমন আমাদের সিন্ধু সভ্যতা বা এই টাইপের যে সভ্যতাগুলো আছে না, এই টাইপের কিছু কিছু সভ্যতা আসছে। যেমন হচ্ছে আপনার ওই যে ইজমগুলো বললাম, বিভিন্ন রকম ইজম আসছে। তারপরে আপনার হচ্ছে যে এই ইজমের সময় বেশ কিছু শিল্পীদের আবির্ভাব হয়, শিল্পীদের বিশেষ করে আপনার জিয়ত্ত, এই যে এখানে কিছু কিছু নাম আছে কিনা একটু দেখি। জিয়ত্ত আছে, তারপরে আপনার হচ্ছে এই যে পাউলো উচেল্লো, অ্যাঞ্জেলিকো, মাসাসিও, হ্যাঁ, এই যে নামগুলা। তারপরে আপনার হচ্ছে লিম্বার্ড, বত্তিচেল্লি, লিওনার্দো দা ভিঞ্চিও কিছুটা এখানে আছে, ঠিক আছে। তো তারপরে আপনার এই ধরনের মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, বত্তিচেল্লি, জিওত্তো, এই ধরনের 4 থেকে 5টা নাম আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে রেনেসাঁ কি? রেনেসাঁ একটা শিল্প আন্দোলন, এটা শুরু হয় আনুমানিক 1600 শতকের পর থেকে। হ্যাঁ, মতান্তরে অনেকে বলে 1800 শতকের পর থেকেও, কিন্তু আমরা কাউন্ট করবো 1600 শতকের পর থেকে। এর মধ্যে আধুনিক যুগ আসা হচ্ছে 1800 শতকের পর থেকে। হ্যাঁ, তো এই সময় কিছু কিছু শিল্পীদের আবির্ভাব হয়, তার মধ্যে উল্লেখযোগ্য শিল্পী হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, তারপরে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, জিওত্তো, বত্তিচেল্লি, মাসাসিও, এই ধরনের বিখ্যাত কিছু শিল্পীর আবির্ভাব হয়। এই শিল্পীদের কয়েকটা করে শিল্পকর্মের আমাদের নাম মনে রাখতে হবে যে এই শিল্পকর্ম এইভাবে আবির্ভাব হয়, তার প্রেক্ষাপটগুলো ছিল এই, ঠিক আছে। এটাই হচ্ছে রেনেসাঁর মূল প্রেক্ষাপট। হ্যাঁ, এটাই হচ্ছে রেনেসাঁর মূল প্রেক্ষাপট। আচ্ছা, এখন ধরেন যে আমি জিওত্তো, এখানে যে জিওত্তো আছে, আমি একটু রেনেসাঁ সম্পর্কে একটু দেখি, বই একটু পড়ি কেমন আছে এখানে। ইতালিতে ফ্লোরেন্স নামক স্থানে কয়েকজন বিখ্যাত শিল্পী জন্মগ্রহণ করেন। তারা চিত্রকলার ক্ষেত্রে এমন কতগুলো বিশেষ নিয়ম আবিষ্কার করেন যার ফলে চিত্রকলা পূর্বেকার
গতানুগতিকার হাত থেকে মুক্তি পেয়ে নতুন পথ খুঁজে পায়। আমি যেটা বললাম সেটাই দেখেন একটু বইয়ের ভাষাতে আছে। তারা নতুন কলাকৌশল এবং নতুন ধ্যান ধারণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এর ফলে নতুন পথ ও নতুন মত গড়ে ওঠে। আগে উল্লেখ করা হয়েছে যে চিত্রশিল্পীর জীবত্ব থার্ড ডাইমেনশনের সৃষ্টি করেন। থার্ড ডাইমেনশন মানে যার উচ্চতা আছে, যার বেজ আছে, যাকে ছোঁয়া যায়, ধরা যায়, অনুভব করা যায়, তাই না, যে স্থান দখল করে, সেটাই হচ্ছে দ্বিমাত্রিক শিল্পকলা। যেমন হচ্ছে ভাস্কর্য, একটা ভাস্কর্যকে আপনি দেখতে পাচ্ছেন, ছুঁতে পাচ্ছেন, সে অবস্থাগত জায়গা দখল করছে, ঠিক আছে। এই যে বিভিন্ন প্রেক্ষাপটগুলো আছে না, সেটাই হচ্ছে থার্ড ডাইমেনশন। আর টু ডাইমেনশন হচ্ছে একটা খাতাতে আপনি একটা ছবি আঁকলেন, সেটাকে 3D মানে 3D একটু ভাব দেওয়ার চেষ্টা করলেন। এখন যে 3D বিছানা চাদর বানাইছে, 3D অনেক কিছু বানাইছে না। 3D মানে বা থার্ড ডাইমেনশন মানে মনে করছেন অন্য কিছু না, এই যে বাস্তবসম্মতভাবে অনুভব করানো যায় এই টাইপের কিছু ছবি আমরা এখন 3D হিসাবে দেখতে পাচ্ছি, তাই না? দেখছেন না, যে একদম রিয়েল করে দেখানো হয়। তো এইসব বিষয়গুলো সেই সময় প্রথম আমাদের সামনে আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা আছে, শিল্পী আছে ব্রুনো শেলি আবিষ্কার করেন পার্সপেক্টিভ। ব্রুনো শেলি একজন শিল্পী। পার্সপেক্টিভ মানে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম কাছে এবং দূরে তারতম্য। তারতম্য মানে আপনি একটা ছবি আঁকাচ্ছেন, একটা গাছ সামনে, একটা গাছ পিছে, আপনি কোন গাছ থেকে বড় দেখবেন? সামনেরটা। যে গাছটা আপনার কাছাকাছি থাকবে, তাই না, সেটাকে আপনি বড় দেখবেন। আর পিছের থেকে ছোট দেখবেন, মানে আপনার থেকে ওটা একটু দূরে আছে, তার মানে আপনার চোখের কাছে এবং চোখের দূরে। তাহলে কাছেরটাকে আমি বড় করে রাখছি, দূরেরটাকে ছোট করে রাখছি, তার মানে এটাই কি, এটার নামই হচ্ছে পার্সপেক্টিভ, মানে পরিপ্রেক্ষিত। তাহলে এই যে থার্ড ডাইমেনশন, পরিপ্রেক্ষিত, এগুলো কিন্তু শুরু হয় কখন থেকে? এটা হচ্ছে রেনেসাঁ যুগের আন্দোলন থেকে, সময়কাল থেকে এটা কিন্তু এই জিনিসগুলো তৈরি হয় আমাদের মাঝে। আচ্ছা, শিল্পী ম্যাসাসিও এটি সার্থকভাবে ব্যবহার করেন। কম্পোজিশনের ক্ষেত্রে বত্তিচেল্লি নতুনত্ব আনয়ন করেন। আচ্ছা, আমরা আপনাদেরকে বারবার করেই বলতেছি যে আমি ছবি আঁকার ক্ষেত্রে কয়েকটা জিনিসে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? সাজানো গোছানো। সাজানো গোছানো। এখন আপনার রুমের মধ্যে কোথায় খাট রাখতে হবে, কোথায় জামা কাপড় রাখতে হবে, কোথায় ড্রেসিং টেবিল বা অন্যান্য সামগ্রীগুলো রাখতে হবে, এটা আপনার থেকে আমি বলে যাবো না, আপনি বলে যাবেন। তার মানে যেখানে যেটা রাখা প্রয়োজন সেখানে সেটা সুন্দরভাবে রাখাটাই হচ্ছে কম্পোজিশন বা সাজানো গোছানো। তারপরে এই যে সাজানো গোছানো, তারপরে কাছে দূরের যে ব্যাপারগুলা, তারপরে এই ডাইমেনশনের যে ব্যাপারগুলা, টোটালটাই শুরু হয় কখন? রেনেসাঁ সময়কাল। ওকে, আচ্ছা, স্থাপত্যের ক্ষেত্রে দেখা যায় ব্রুনো শেলি গোলাকার আর্চ বা কোরিয়ান থিয়ান স্তম্ভ, গম্বুজ এবং প্যানেল ব্যবহার করেন। জিওত্তো ইতালিতে গথিক স্থাপত্য শিকড়ে প্রবেশ করতে পারেনি। গথিক স্থাপত্য হতে ইতালি শুধুমাত্র ভর গ্রহণ করেন, অন্যান্য অংশ রোমান স্থাপত্য থেকে বিশেষত সাধারণ দেওয়াল নির্মাণ পদ্ধতি গ্রহণ করেন। এটা স্থাপত্যের ক্ষেত্রেই বোঝাচ্ছে। এটা আপনার সাধারণত এই যে একটা নতুনত্ব মাধ্যম হিসেবে আমরা মোটামুটি হচ্ছে রেনেসাঁ সম্পর্কে জানলাম যে রেনেসাঁ হচ্ছে একটি আন্দোলন, একটি শিল্প আন্দোলন, যেটা সময়কাল ধরা হচ্ছে 16 শতকের পর থেকে 19 শতকের আগ পর্যন্ত। কেমন? এখন এই সময় আমি শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? স্বামী স্ত্রী বলতেছি, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? ওকে, দেখেন তো এই সময় আমরা কি বলবো, রেনেসাঁ একটা আন্দোলন, যে সময় আন্দোলনের সময় কিছু কিছু বিষয়, সেটা কম্পোজিশন, সেটা হচ্ছে পার্সপেক্টিভ বা থ্রি ডাইমেনশন যে ব্যাপারগুলো, সেটা সেই সময় মূলত আমাদের সামনে আসে। এবং আরও অন্যান্য বিষয়গুলো টোটালি আগেকার যে পুরাতন যে ধারা ছিল সেই ধারাটাকে পরিবর্তন করে নতুন একটা ধারার যুগকেই আমরা সাধারণত রেনেসাঁ হিসেবে রেনেসাঁ হিসেবে বলতে পারি। এবং এটা এই সময়ের মধ্যে বেশ কিছু শিল্পী, বিশেষ করে আমরা কি বললাম, বত্তিচেল্লি, জিওত্তো, রাফায়েল, মাইকেলেঞ্জেলো, এরকম পাঁচজন শিল্পীর নাম একটু মনে রাখবেন এবং 2 থেকে 3 জনের একটু কয়েকটা শিল্পের নাম আমরা বর্ণনা করব।
কেমন বই খাতায় লিখবো, তাহলে দেখবেন যে হয়ে যাবে, কিছু ধারা সহকারে কিছু লিখলে হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে আপনাদের মূলত রেনেসা, যা আমাদের মোটামুটি একটা ধারণা হলো, তাই তো? মোটামুটি তো ধারণা হয়েছে। এখন এটাকে আপনারা একবার কী করবেন, বাসায় গিয়ে একটাবার রিডিং দিবেন। আপনাদের যে শিটগুলো আছে সেই শিটে দেখবেন সুন্দর করে আছে, অনেক কিছু থাকবে হয়তো, অত ভয় পাবেন না। জাস্ট একটাবার একটু রিডিং দিবেন 5টা মিনিট বা 10টা মিনিট, দেখবেন যে একদম ইজি হয়ে যাচ্ছে। কেমন? একদম ইজি হয়ে যাচ্ছে। আর 15 মার্কের জন্য সাধারণত দেড় পেজ বা 2 পেজ লিখলে তো এর বেশি তো লেখার দরকার নেই। আমরা সেটাই করবো। ওকে, তো আমরা মোটামুটি থিওরিক্যাল আজকে এতটুকুই রাখবো। এরপরে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল চলে যাবো, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে হবে এবং নতুন কিছু কাজ আমরা আজকে করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা এখন থিওরিক্যাল মোটামুটি শেষ করবো। আমি একটু অনলাইনে যাই। যারা অনলাইনে আছেন, রেনেসা ঠিক মতো কি আমি আপনাদেরকে একটু বোঝাতে পারছি গল্প করে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনি?